তোকে ঠান্ডা করে দেব আজকে, কথা শুনিস না, একটা কাজ যদি ঠিক মতো করিস। এরকম ডান্ডা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ঠান্ডা করতে চাই কোন সময় জানেন? যখন ওদের রাগ জেদ অনেক বেশি বেড়ে যায় এবং আমাদেরও মাথাটা গরম হয়ে যায় ঠিক সেই সময়টাতে। কাজে আজকে আমি কথা বলবো মূলত আমি যে প্যারেন্টিং নিয়ে কাজ করছি, কাজ করার ক্ষেত্রে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমার ছেলেটার এত বেশি রাগ কেন, এত বেশি জিদ কেন, কি করা যায়। সো আজকে আমাদের মজারুর ফেসবুক লাইভে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর জানিয়ে রাখি আজকে আমরা কথা বলবো যে আপনার বাবুর রাগ জিদ আপনি কিভাবে কন্ট্রোল করবেন, ম্যানেজ করবেন, তার বেশ কিছু চমৎকার উপায় নিয়ে। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামে। তো এই ডান্ডাটা ধরে রাখার কারণটা কি? ডান্ডাটা ধরে রাখার কারণ আমরা মনে করি শিশুর রাগ বা জিদ হলে তাকে শান্ত করা যায় শুধুমাত্র এই অস্ত্রটা দিয়ে, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। আপনি লাঠি দিয়ে, মায়ের দিয়ে, বকা দিয়ে 90, 80 বা 70-এর দশকের ছেলে মেয়েকে ঠান্ডা করতে পারবেন, কিন্তু এই সময়ের ছেলে মেয়েকে ঠান্ডা করা ইটস এ টাফ জব। সেই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু ইন্টারেস্টিং ওয়ে, যে ওয়েগুলোর মাধ্যমে আপনার বাবুর রাগ এবং জেদটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন। সো এই ডান্ডাটা আমি এখন সাইডে রাখছি আর আমাদের আজকের মূল বিষয়টা শুরু করছি। তবে তার আগে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমাদের আজকের এই লাইভটা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সো খুব ভালো হয় যদি এই লাইভটা একটু শেয়ার করে দিন। কারণ এবং যদি আরো ভালো হয় যদি আপনারা জানিয়ে রাখেন যে আপনার সন্তানের জেদি কিনা, আপনার বাবুর রাগ আছে কিনা এবং সেই রাগ বা জেদটা কতটুকু। প্লিজ একটু কমেন্ট করে জানান যে আপনার বাবুর রাগ আছে কিনা, জেদ আছে কিনা, এবং রাগ এবং জেদের সময় সে কি করে। প্লিজ এটা একটু জানিয়ে দিবেন। আর আমি যেটা করছি, মজারুর লাইভে যাচ্ছি এবং লাইভ পেজে গিয়ে আমি এখন ভিডিওটা এবং দেখতে বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ জুয়েল ভাই অ্যান্ড দোস্ত। আমি আজকের আমাদের লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি। সো শেয়ার করে দিলাম এবং এখন আমরা কথা বলবো আজকের টপিকটা নিয়ে। সেটা হচ্ছে আপনার বাবুর রাগ এবং জিদ আপনি কিভাবে কন্ট্রোল করবেন তার কিছু ওয়ে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। শুরুর কথা হচ্ছে আমাদের শিশুদের রাগ বা জিদ এত বেশি কেন হয় জানেন? এই হওয়ার বেসিক কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে সুগার, অর্থাৎ চিনি। আপনার সন্তান যদি খাবারের বা খাদ্য তালিকার মধ্যে চিনির আধিক্য থাকে, অবশ্যই চিনি আমাদের খেতে হবে, কিন্তু যদি চিনির আধিক্য বেশি থাকে তাহলে অবশ্যই আপনার সন্তান অনেক বেশি রাগী হবে, অনেক বেশি জেদি হবে। কাজেই শুরুতেই বলবো যে তার খাদ্য তালিকা থেকে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া। যেমন যত রকমের ফাস্ট ফুড আছে, আমরা যত রকমের ফাস্ট ফুড দেখে থাকি, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু অনেক অনেক পরিমাণ কি থাকে জানেন? হ্যাঁ, চিনি থাকে। কাজে আমি প্রথমত রিকোয়েস্ট করব চিনির পরিমাণটা কমিয়ে ফেলা। এবং এর পরে যেটা আমি রিকোয়েস্ট করব এবং সেটা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। মনে রাখবেন আপনার সন্তান যখন এই মোবাইল ফোনটা অনেক বেশি দেখবে, যখন এই মোবাইল ফোনে অনেক বেশি অ্যাটাচ থাকবে, তখন কিন্তু যেটা হবে তার নার্ভগুলা খুব অল্পতেই উত্তেজিত হয়ে যাবে এবং তার রাগ জিদ অনেক বেশি বেড়ে যাবে। কাজে আমি রিকোয়েস্ট করব যে চেষ্টা করা আমাদের বাবুর কাছ থেকে যেন মোবাইল ফোনটা আমরা সরাই ফেলতে পারি। এবং কিভাবে মোবাইল ফোনটা সরাই ফেলবেন সেটা নিয়ে কিন্তু আমাদের আরেকদিন লাইভ হয়েছে। কাজে সেই লাইভ প্রোগ্রামটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মোবাইল ফোন সরিয়ে ফেলবার উপায় কি কি। আমরা এখন একটু কমেন্টে চলে যাই। আমরা দেখছি যে জুয়েল মাহমুদ লিখছেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুয়েল ভাই, কেমন আছেন জুয়েল ভাই? আচ্ছা, এরপর লিখছেন তাসকিন হাবিব, লিখছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ফাতিমাতুল জোহরা লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কমেন্টগুলো আমরা পড়ছি এবং পড়ব। একটু রিকোয়েস্ট করে রাখি যে আপনার বাবু কি জেদি কিনা এই প্রশ্নটার উত্তর দিবেন
এবং যখন আপনার বাবু জেদ দেখায় তখন আপনি কি করেন, আমি কমেন্টগুলো দেখি যে জেদি হলে বা রাগী হলে, যখন রাগ করে বা জেদ দেখায় তখন আপনি কি করেন, এইটা একটু প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সো আমরা দেখছি এখনো কারো কমেন্ট আমরা পাচ্ছি না। আমরা দেখি যে আপনার বাবু জেদি বা রাগে কিনা এবং রাগ বা জেদ দেখালে কি করেন সেটা কমেন্ট একটু জানিয়ে দেন আমাদেরকে। আমরা পাচ্ছি না, দেখতেছি, হ্যাঁ আপনারা লিখছেন। সো প্লিজ লিখতে থাকেন যে রাগ বা জেদ কন্ট্রোলের জন্য আপনি কি কি কাজ করেন। আসলে প্যারেন্টিং বিষয়টা কি জানেন তো, প্যারেন্টিং বিষয়টা হচ্ছে একটা লং প্রসেস, একটা লং জার্নি। বাট আমরা যারা বাবা মা হয়েছি, আমরা সাধারণত আমাদের বাবা মা আমাদের সাথে যে কাজগুলো করেছে আমরা সে কাজগুলোই করি এবং সেইভাবে আমাদের সন্তানদেরকে বড় করে তুলতে চাই। কিন্তু জানিয়ে রাখি, বর্তমান সময়ে এসে আপনার সন্তানকে বড় করতে চাইলে কিন্তু একটু আলাদা ধাঁচে, একটু আলাদা আঙ্গিকে তাকে বড় করতে হবে। এবং সেই বড় করারই একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের অনেক রাগ এবং অনেক জিদ। তো কিভাবে আপনার সন্তানের এই রাগ এবং জিদটা আপনি কন্ট্রোল করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে কথা বলছি আপনাদের সাথে। সো আশা করি যে পুরো সেশনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। জুয়েল ভাই, আসাদ ভাই টেবিল থেকে গাছ টেনে যদি পাশে রাখা যায় একটু দেখেন না প্লিজ, খুব সুন্দর লাগবে। সো শুরুতেই আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে শান্ত থাকা। আমাদের সন্তান যখন অনেক বেশি রাগ করে, অনেক বেশি জিদ দেখায়, তখন কি হয় জানেন, আমরাও না অনেক বেশি রাগী হয়ে উঠি, অনেক বেশি জিদি হয়ে উঠি এবং তখন আমরাও রাগটা দেখাই। যখন বলে যে আম্মু ওইটা আমাকে দিতেই হবে, এই তোমাকে দিতে হবে কিসের জন্য, তোমাকে বলছি না যে তুমি এখন পাবা না, তোমাকে বলছি না যে তুমি পরে পাবা, এইরকম কথা আমরা বলে থাকি এবং আমরাও কিন্তু রাগ এবং জিদটা দেখাই। যে আমি প্রথমত অনুরোধ করব, মনে করেন তো যে দুইজন মানুষ কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়ার মুডে চলে গেল, তখন একজন যদি খেপে যায় আরেকজন কিন্তু অটোমেটিক্যালি খেপে যাবে বা তার রাগটা চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই, খুব সুন্দর লাগতেছে এখন, থ্যাংক ইউ। সবুজ পাশে থাকলে সুন্দর লাগে, দেখলে সুন্দর লাগে। হ্যাঁ থাকুন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রথমত যেটা, সেটা হচ্ছে চেষ্টা করতে থাকা যে আমাদের সন্তান যেন রাগ বা জেদটা আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? এবং সেটার জন্য আমাদের চেষ্টা হবে নিজেদেরকে শান্ত রাখা। কারণ তখন যদি আপনিও রেগে যান, আপনিও রাগ থাকেন, তখন কিন্তু আপনার বাবুও জেদটা আরো বেশি দেখাবে। এবং এরপরে আমি জাস্ট একটা ছোট্ট টিপস দিয়ে আজকের আমি কথা শুরু করব। যেসব গার্ডিয়ান এখন যুক্ত হলে তো আমাদের সাথে, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। জানিয়ে রাখি যে মজারুতে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি এবং সেটা হচ্ছে আপনার সন্তানের রাগ বা জিদ আপনি কিভাবে ম্যানেজ করবেন। সো সেটা নিয়ে আমি এখন কথা বলছি। প্রথমেই বলে রাখি, আপনার সন্তান যখন অনেক বেশি রাগী, অনেক বেশি জেদি হয়ে যাচ্ছে, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে চেষ্টা করবেন তার সামনে থেকে একটু সরে যাওয়ার জন্য। আবারও বলি, যখন আপনার সন্তান অনেক বেশি রাগী হয়ে যাচ্ছে, অনেক বেশি জেদি হয়ে যাচ্ছে, চেষ্টা করবেন যে আপনার সন্তানের কাছ থেকে একটু দূরে সরে যাওয়ার জন্য। মনে করেন যে একটু গিয়ে হাত মুখটা ধুয়ে আসলেন, একটু গিয়ে পানিটা খেয়ে আসলেন, মনে করেন আপনি এরকম কিছু একটা কাজ করতে পারেন। কারণ যখন আপনি রেগে আসছেন, চেষ্টা করবেন কোনো কথা না বলার জন্য। কারণ কি জানেন, কারণটা হচ্ছে বিজ্ঞান বলে রাখে একজন মানুষ আরেকজন মানুষের কথা তখনই শুনবে বা তখনই আপনি তাকে উপদেশ দিবেন যখন তার সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক। ভাবেন তো যে আপনার একটা ফ্রেন্ড, তার একটা খুব খারাপ কোনো অভ্যাস আছে, আপনি রেগে আসছেন, রেগে রেগে বলতেছেন, এই তুই আমাকে এইভাবে কথা বলিস, তোর এত বড় সাহস, তুই আমাকে এই কথাগুলো বলিস, এমনে কথা কস আমার সাথে তুই। এভাবে যদি আপনাকে আমি বলি, আমি ধমক দিই, আপনি কি আমার কথা শুনবেন? অবশ্যই শুনবেন না। বরঞ্চ আমি যদি আপনাকে বলি যে দোস্ত চল আজকে আমি তোরে খাওয়াবো, কি খাবি তুই? হ্যাঁ আমাকে চটপটি খাও। তো আমি আমার বন্ধু কিনে চটপটির দোকানে চলে গেলাম এবং চটপটি কিনে দিলাম তাকে। এবং চটপটি কিনে দেওয়ার সময় খাবার সময় যদি বলি যে বন্ধু, আমার একটা বিষয় না খুব খারাপ লাগে, এই যে মনে কর যখন আমরা অনেকে মিলে থাকি না, তখন তুই এই এই কথাগুলো বলিস, প্লিজ এই কথাগুলো বলিস না, এবং আমার খুব ভালো লাগবে যদি এর পর থেকে তুই এই কথাগুলো না বলিস। ভাবেন তো, যদি আমি এই টোনে, এইভাবে থেমে থেমে আস্তে আস্তে তাকে বলি, এটা অনেক বেশি ভালো শোনাচ্ছে না? এরপর কি ফ্রেন্ড আমার সাথে সেই কাজটা করতে পারবে? অবভিয়াসলি করতে পারবে না। সো এই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের বন্ধুদেরকে, আমাদের পরিচিত জনদেরকে
আমরা এভাবে যেমন ম্যানেজ করি শিশুরাও কিন্তু সেরকম। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই লাইভে আসছেন। সো আমি অনুরোধ করব যে আপনারা যেন শেষ সময়টা জুড়ে আমাদের সাথে থাকেন, সেই অনুরোধটা আপনাদেরকে আমি করছি এবং আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমার সন্তান যদি অনেক বেশি রাগী হয়ে ওঠে, অনেক বেশি জেদি হয়ে ওঠে, সেই সময়টায় আমি তার সামনে পারতপক্ষে না থাকার চেষ্টা করব। এবং দ্বিতীয় কাজটা করতে পারি আমরা, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। একটা ছোট্ট গল্প দিয়ে আমি বুঝাই দিই। মনে করেন যে আপনার বাবুকে নিয়ে আপনি শপিং মলে গিয়েছেন এবং শপিং মলে যখন গিয়েছেন, শপিং মলে যাওয়ার পর আপনার বাবু বায়না ধরলো যে আমাকে এই ড্রেসটা কিনে দিতে হবে, কিনে দিলেন। এরপরে আবারও বায়না ধরলো যে না, আমাকে এখন এই খেলনাটা কিনে দাও। আপনি বললেন যে না, খেলনা তো কিনে দেবো না। তো সে বলল যে কেন কিনে দিবা না? সে চিৎকার চেঁচামেচি করলো, কান্নাকাটি করলো, আপনি কিনে দিচ্ছেন না। এরপরে যেটা করলো যে সে মনে করেন যে শুয়ে পড়লো, শুয়ে পড়ে হাউমাউ করে কান্না করার চেষ্টা করলো। তখন আপনি আশেপাশে তাকালেন, দেখলেন যে লোকজনরা কেমন কেমন করে যেন তাকায় আছে। কি করা যায়? ঠিক আছে, তাহলে তারপরে তাকে আপনি তার সেই যে জিনিসটা ডিমান্ড করছিল সেটা আপনি তাকে করে দিলেন। এতে করে কি হবে জানেন? এতে করে সে তার ব্রেনে একটা মাইন্ডসেট তৈরি হবে, তার একটা প্রোগ্রামিং তৈরি হবে যে আমি যদি কোনো কিছু চাই চিৎকার চেঁচামেচি করবো, এরপর না পেলে শুয়ে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদবো, তাহলে আব্বু সেটা আমাকে দিয়ে দেবে। এটা কিন্তু বেশ ভয়ঙ্কর। এবং এরপর থেকে দেখবেন যখন আপনি তাকে কোনো কিছু দিবেন না, সে শুয়ে পড়বে, চিৎকার চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে। এই জন্য বলা হয়ে থাকে অ্যাভয়েড। আপনি আপনার বাবুকে নিয়ে যখন মনে করেন হচ্ছে কেনাকাটা করতে যাচ্ছেন, তখন তাকে আগেই বলেন যে বাবু, তোমার তো ড্রেস কেনার জন্য আমি যাচ্ছি, বাট একটা শর্ত আছে। সেটা হচ্ছে যে তোমার আমি 3টা ড্রেস কিনে দেব, এরপর কোনো কিছুর জন্য বায়না ধরবো না, তাইলে কিন্তু আমি সেটা করব না। কাজে এরপর তাকে নিয়ে গেলেন আপনি কিনতে। সো কেনার পর যদি এরপর কান্নাকাটি করে বা বায়না ধরে, তখন কিন্তু আপনি তাকে সেটা কিনে দেবেন না। চিৎকার চেঁচামেচি করবে, মনে করেন আপনার সন্তান শুয়ে পড়েছে, শুয়ে পড়ে চিৎকার চেঁচামেচি করছে, কান্নাকাটি করতেছে, আপনি তখনও তাকে কিনে দেবেন না। একটা কথা বলে রাখি, এই সময় আপনাকে একটু শক্ত হতে হবে, একটু কঠিন হতে হবে আপনার সন্তানের ভালোর জন্যই। অর্থাৎ তখন যদি আপনি তাকে না কিনে দিয়ে আসেন, দেখবেন যে সে কিছুক্ষণ কান্নাকাটি করে এমনি এদিকে আশেপাশে তাকাচ্ছে এইভাবে আশেপাশে, এবং কিছুক্ষণ পর সে উঠে চলে আসবে। কারণ সে খেয়াল করলো তার এই কান্নাকাটিকে কেউ খুব একটা পাত্তা দিল না। কাজে আপনার সন্তানের রাগ এবং জিদ ম্যানেজ করার বেস্ট ওয়ে হচ্ছে অ্যাভয়েড করা। তার যদি কোনো অন্যায় আবদার থাকে, অবশ্যই তাকে আপনি অ্যাভয়েড করবেন। এবং শিশুরা প্রচণ্ড অ্যাটেনশন সিকার হয়, তারা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য এমন কিছু নেই তারা করবে না। মানে অনেক সময় আমি বলি কথাটা যে শিশুরা হচ্ছে জায়েদ খানের চেয়েও বড় অভিনেতা, তারা অভিনয় দিয়ে সবকিছু জয় করে ফেলতে চায়। কিন্তু আপনাকে সেই সময়টা একটু শক্ত হতে হবে। আমি জানি এটা খুব শক্ত যে আমার ছেলে মেয়ে খুব বেশি করে কিছু চাচ্ছে, আমি দিচ্ছি না, এটা খুব টাফ জব। কিন্তু আজকে থেকে আসেন আমরা শিশুদের রাগ এবং জিদের সময় অ্যাভয়েড করা শিখি। কাজে আপনারা যারা যারা আমার লাইভ দিচ্ছেন, অনেকে আমার এই লাইভটা দিচ্ছেন, আপনারা জাস্ট অ্যাভয়েড, AVOID, এই ওয়ার্ডটা লেখেন, তাহলে বুঝবো যে আজকে থেকে আপনার সন্তানের অন্যায় কোনো জেদ, কোনো আবদারকে আপনারা অ্যাভয়েড করেন। কারণ মনে রাখবেন, একবার যদি আপনি পাত্তা দিয়ে ফেলেন, একবার যদি তার কথা শুনে ফেলেন, তাহলে কিন্তু সারা জীবন সে কথাটাই শুনতে হবে। এবং তার আগে আপনি তাকে বুঝায় বলবেন যে দেখো, তোমার স্কুলের এই এই খাতা লাগবে, এই এই বই লাগবে, আমি কিন্তু কিনে দিয়েছি, তোমার খেলনাগুলো আমি কিনে দিয়েছি, এরপরও যদি তুমি খেলনার আবদার করো, এটা কিন্তু আমি পূরণ করব না। এবং এরপর যদি আবদার করে, তখন তাকে অ্যাভয়েড করবেন। সো আমি এখন কমেন্ট সেকশনে চলে যাচ্ছি, আমি দেখছি অনেকেই কমেন্ট করছেন। আমাদের সাথে বলে রাখা ভালো যে আদর্শ লিপির অনেক গার্ডিয়ানও যুক্ত আছেন, যে আমাদের মজুরি কোর্সে তারা সংযুক্ত। আপনার বাবুদের যে কোনো প্রবলেমের কথা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টের আনসার অবভিয়াসলি দিব। আচ্ছা, মাহমুদা আক্তার লিখেছেন, স্যার আমার মেয়ে মজারু অ্যাবাকাস মাইন্ড ম্যাথ কোর্স করছে, বাট রিসেন্টলি আমি নোটিশ করছি সে প্রায় লেখা উল্টা লিখছে, এটার জন্য কি কি করা যায়? হ্যাঁ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন ম্যাডাম। আপনি জানেন যে আপনি কি তারে জামিন পার মুভিটা দেখছেন?
আপনি যদি তারে জামিন পার মুভিটা দেখে থাকেন তাহলে জেনে রাখবেন যে এটা একটা প্রবলেম বাচ্চাদের। বাচ্চারা কিছু কিছু অক্ষর মাঝে মাঝে উল্টা করে লেখে বা উল্টা হয়ে আসে। ডিপেন্ড করছে যেটা কি মজা করে লিখছে উল্টা, নাকি তার ন্যাচারই মাঝে মাঝে অক্ষর উল্টা হয়ে যাওয়া। যদি অক্ষর উল্টা হয়ে যায় তাহলে অবশ্যই আমি অনুরোধ করব যে একজন শিশু বিশেষজ্ঞের এটা পরামর্শ নেওয়াটা জরুরি। বা আপনি গুগল করবেন, একটু ইউটিউবিং করবেন যে শিশুরা উল্টা করে লেখে, দেখবেন যে ছোটখাটো কিছু থেরাপির কথা বলা হচ্ছে। সো যদি মজা করে উল্টো করে লেখে তাহলে ঠিক আছে, কিন্তু যদি শিশু আপনার হচ্ছে লেখাটা আসলেই ন্যাচারাল উল্টা করে ফেলে তাহলে এটা একটা কিন্তু প্রবলেম। হ্যাঁ, আচ্ছা। মিতু লিখছেন ম্যাডাম অ্যাভয়েড, থ্যাংক ইউ সো মাচ। মারিয়া ম্যাডাম লিখছেন অ্যাভয়েড, থ্যাংক ইউ সো মাচ। তাহসিন লিখছেন হ্যালো স্যার, হ্যালো। আমাদের সাকিব স্যার দেখছেন, শুভকামনা আদান, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি দেখছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। নাহার খান লিখেছেন আমার বাবু যখন খুব রেগে যায় আমি তখন একদম চুপ থাকি, তখন ও শান্ত হয়ে যায়, তখন ওকে বুঝিয়ে বললে পরে বোঝে যেভাবে রাগ করতে হয় না, যে বিষয়টা নিয়ে রাগ করতে হয় রাগটা আর করে না। মাশাআল্লাহ, খুব 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 ইফেক্টিভ একটা মেথড। আচ্ছা, মায়েশা ম্যাডাম আমাদের দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আপনি আমাদেরকে দেখছেন, আপনি আমাদের সাথে থাকবেন আমরা আশা করি। জান্নাতুল ফেরদৌস লিখেছেন স্যার আমি আপনার ভিডিওগুলো দেখি এবং ফলো করি আর এর জন্য অনেক অনেক কথা শুনতে হয়। কথা শুনতে হয় কেন এটা বুঝলাম না ম্যাডাম। আপনি যে করলো কথাগুলো বলে আমি চেষ্টা করি একটু বই পুস্তক পড়ে টড়ে ইউটিউবের ভিডিও দেখে দেখে আমার সে বিষয়ে নলেজ রাখতে। সো আপনার কাছে যদি কোনো মেথড মনে হয় যে না এটা তো আদান ভাইয়া ঠিক বলে না, অবভিয়াসলি আপনি আমাকে জানাবেন, আমি সেটা নিয়ে আরো ভাববো। হ্যাঁ, নিষেধ পারভিন লিখছেন অ্যাভয়েড, নাহিদ মিতু লিখছেন অ্যাভয়েড, থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করি আমাদের বাবুদের এই পচা হ্যাবিট যেগুলো আছে সেই হ্যাবিটগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করবার জন্য। এরপরে আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হলেন তাদেরকে জানিয়ে রাখি আজকে আমরা কথা বলছি শিশুর রাগ বা জিদ কিভাবে আমরা কন্ট্রোল করব, কিভাবে আমরা ম্যানেজ করব। এরপরে যে মেথডটা নিয়ে আমি কথা বলবো সেটা অনেক পুরাতন মেথড। আমি দেখতাম যখন আমি গ্রামে যেতাম, হয়তোবা কান্নাকাটি করেছি, খুব বেশি জেদ করেছি, আমার ফুপু দাদি বা এই জাতীয় কারা ছিলেন তারা এই কাজটা করতেন। সেটা কি বলেন তো, আমাকে হয়তোবা কোলে তুলে নিত, কোলে তুলে নেওয়ার পরে আমার পিঠে এইভাবে হাতটা বুলিয়ে দিত। অর্থাৎ বলা হচ্ছে আপনার সন্তান যখন অনেক বেশি উত্তেজিত হচ্ছে, অনেক বেশি রেগে যাচ্ছে, সেই সময়টায় তাকে শান্ত করে তার এই যে ঘাড়, এই ঘাড়ের এই পেছনের জায়গাটায়, মাথা থেকে ঘাড়ের পেছনের জায়গাটা বারবার মাসাজ করে দেন। এই মাসাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই টাচটা খুব বেশি জরুরি। যখন তাকে জড়ায় ধরে বারবার মাসাজ করে দিবেন দেখবেন একটা সময় আস্তে আস্তে করে সে শান্ত হয়ে যাচ্ছে। এটা একটা ছিল ওয়ে। এরপরে আরেকটা ওয়ের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে, একবার একজন আসছিলেন এবং সে বলল যে আমার বাবুকে নিয়ে অনেক বড় প্রবলেম, সেটা হচ্ছে আমার বাবুর অনেক বেশি রাগ জিদ এবং চিৎকার চেঁচামেচি করে অল্পতে। তখন আমি বললাম যে ভাই বাসার মধ্যে আর কেউ এটা করে কিনা? তো তিনি হাসি দিয়ে বলল যে হ্যাঁ আমরা তো করি। অর্থাৎ বাবা মায়েরা যদি রাগ বা জেদ অনেক বেশি দেখায়, খুব স্বাভাবিকভাবেই সন্তানও সেই রাগ বা জেদটা অনেক বেশি দেখাবে। আমি অনুরোধ করব এবং মনে রাখবেন যে আপনার সন্তান কিন্তু সন্তান না। আপনার সন্তান মানেই মনে করেন যেটাকে বলা হচ্ছে যে ওয়াচ, সে বারবার আপনাদেরকে অবজার্ভ করছে, বারবার আপনাকে দেখছে। আপনার সন্তানের যে আচরণ করছে বিশ্বাস করেন তার 80% কারণ হচ্ছে আপনাকে দেখে শিখছে। বাবা যদি অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে রেগে গেলে, আম্মু যদি অনেক বেশি জোরে জোরে কথা বলে লেগে গেলে, তাহলে নিশ্চিত থাকুন আপনার সন্তানও কিন্তু রাগ বা জেদের প্রকাশটা করবে একদম এইভাবে। কাজে আমি অনুরোধ করব যে প্লিজ আপনার সন্তানকে জন্য আপনার কিছু অভ্যাসে পরিবর্তন করুন। এমনটা হতে পারে যে হাজবেন্ড এবং ওয়াইফ একটা অলিখিত নিয়ম করলেন যে ঠিক আছে আজকে থেকে আমরা ঝগড়াঝাটি যা আছে সেটা করব বাবু ঘুমায় গেলে, বাবুর সামনে করব না। এই কাজটা যদি করতে পারেন খুব বেশি ভালো হয়। বা আমাদের মনোমালিন্য হলে সেটা বাবুর সামনে আমরা সে বিষয়টা আনবো না, তাহলে কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, কাজেই আমি অনুরোধ করব যে আপনারা বাবুর সামনে চিৎকার চেঁচামেচি জেদ এই নেতিবাচক আচরণগুলো প্রকাশ করা থেকে দূরে থাকবেন। আমি বলছি না বন্ধ করে দেবেন, কারণ আমি যতই বলুন না কেন এটা সম্ভব না এবং আসলে রাগ চলে আসে, জেদ চলে আসে। আমি যে এত ভালো ভালো কথা বলছি আমারও রাগ চলে আসে, জেদ চলে আসে। চেষ্টা করি সেটাকে ম্যানেজ করবার, চেষ্টা করি কন্ট্রোল করবার। কাজে আবারও বলে রাখছি যে আপনার সন্তান সব সময় আপনাকে ফলো করছে, আপনাকে দেখছে। আপনার সন্তানের যে অভ্যাস
তার 90% রিজন হচ্ছে আপনার কাছ থেকে সে সেটা শিখেছে, সে সেটা দেখেছে। সে দেখেছে যে আজান দিলে আব্বু নামাজ পড়তে যায়, সে নামাজ পড়তে যায়। সে দেখেছে গরিব মানুষ আসলে আম্মু গরিব মানুষদেরকে খাবার দাবার দেয়, এজন্য সেই যেটা করে সেও গরিব মানুষদের দেখলে খাবার দাবার দেয়। বাই দ্য সেম ওয়ে আপনি যখন রেগে যান, আপনি যখন ক্ষেপে যান, আপনার সন্তানও কিন্তু সেই জায়গাটা থেকে সেটা দেখে এবং শেখে। আমাদের অনেকগুলো কমেন্ট চলে আসছে। স্যার অন্যান্য ভিডিওর তুলনায় সাউন্ড কম হচ্ছে, সাউন্ড একটু বাড়ালে ভালো হতো। সাউন্ড কি ঠিক আছে একটু চেক করবেন? সাউন্ড ঠিক আছে হয়তো, আমরা চেষ্টা করবো তারপরও। আচ্ছা, আবু বকর রাজি লিখছেন স্যার অন্যান্য ভিডিওর তুলনায় সাউন্ড কম হচ্ছে। আচ্ছা বললাম। জান্নাতুল ফেরদৌস লিখছে আসলে এসব করি বলে আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি ভালো মা হতে পারি নাই, আমার কাছে মানুষগুলো এগুলো বলে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপা, আমরা প্যারেন্টিং এর কনসেপ্টটা একটু নতুন, প্যারেন্টিং এর কনসেপ্টটা তো প্রচলিত ধারে আপনার সন্তানকে বড় না করলে অনেকে অনেক কথা বলবে যে হ্যাঁ কেন এটা করছো না, হ্যাঁ কেন এটা শুনলা না, আপনার আশেপাশে মানুষজন, কিন্তু আমরা এটাতে খুব একটা পাত্তা দিব না, অ্যাভয়েড করবার চেষ্টা করব। কাজে আর কারো কোনো কোশ্চিন আসছে থাকলে আপনারা কিন্তু কোশ্চিনগুলো করতে পারেন, আপনাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আমি দিব। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো আপনাদের যে কোনো কোশ্চিন সেটার আনসার আমরা দিব। সো আপনাদের রাজ্যিক নিয়ে যে কোনো কথা থাকলে বলতে পারেন, এবং জানিয়ে রাখি যে আমাদের আদর্শ লিপির যেসব গার্ডিয়ান আছেন আপনারাও কিন্তু আপনাদের যে কোনো কোশ্চিন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, আপনাদের জন্যই মূলত এই সেশনটা। আচ্ছা, এবার বলে রাখি, আমি সবসময় একটা কথা বলি এবং এই কথাগুলো অনেকে শুনছেন যারা আমার এই লাইভ সেশনটা দেখে থাকেন রেগুলার আমাদের মজারুর পেজে, সেটা হচ্ছে স্টোরি টেলিং। বিশ্বাস করেন এটা একটা পাওয়ারফুল, এর মতো পাওয়ারফুল জিনিস খুব কম আছে প্যারেন্টিং এর ক্ষেত্রে, যেটা দিয়ে আপনি আপনার সন্তানের মানে রেভলিউশন করাতে পারেন আপনার সন্তানের অ্যাটিটিউড বিহেভিয়ারে। কাজে আমি অনুরোধ করব যে আপনার সন্তানের মধ্যে যেই বদ অভ্যাসটা আছে সেইটাকে চেঞ্জ করতে চাইলে আপনি তাকে গল্প শোনাতে পারেন। হ্যাঁ, গল্প শোনানো এটা খুব দারুণ একটা মাধ্যম আপনার সন্তানকে ভালো করতে চাইলে। আপনার সন্তান বিশেষত যখন রাতে ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার সময় আমি সবসময় বলি বেড টাইম স্টোরি, এটা মনে রাখবেন, বেড টাইম স্টোরি। চেষ্টা করবেন অন্তত পক্ষে একদিন পর পর হলেও সন্তানকে ঘুমোতে যাবার সময় একটা গল্প শোনানো। কিসের গল্প শোনাবেন? আপনার সন্তান তো অনেক রাগী, অনেক জেদি, তাকে বলবেন যে বাবা তুমি চোখটা বন্ধ করো, এরপরে শোনো। একটা বাবু ছিল, তার নাম রাফি, তার অনেক রাগ এবং জেদ ছিল। তো যেহেতু তার অনেক রাগ ছিল, কিছু না পেলে চিৎকার করতো, চেঁচামেচি করতো, ভাঙচুর করতো, আব্বু আম্মুকে জোরে জোরে ডাকতো, এই জন্য তাকে কেউ ভালোবাসতো না। আরেকটা ছেলে ছিল, তার নাম কাফি। কাফি না, কাফির যখন জিনিস না পেলে চুপ করে থাকতো, আব্বু আম্মুকে বলতো আব্বু আম্মু এটা দাও, এবং সে রাগ জিদ খুব একটা বেশি দেখাতো না, তাকে সবাই ভালোবাসতো, সবাই আদর করতো। তো এভাবে যখন আপনি তাকে ছবিটা দেবেন, যখন মানুষ ঘুমের সময় কিন্তু অনেকটা মানুষ আনকনসিয়াস মাইন্ডের কাছাকাছি থাকে, এবং সেই সময়ে যখন আপনি তাকে এই কথাগুলো বলছেন সে কিন্তু কল্পনায় এটা ভাবছে এবং দেখছে যে না কাফি তো অনেক ভালো, তখন তার মনে আস্তে আস্তে করে কাফির মতো হওয়ার চেষ্টাটা করে। এজন্য আমি বলবো যে আমরাও চেষ্টা করি আমাদের সন্তানকে এইভাবে একটা চেঞ্জ আনার জন্য। এরপর আমি বলবো যে ডেইলি রুটিন। আমাদের সন্তানরা রাগ বা জিদ কি কারণে দেখায় বলেন তো? মনে করেন রাত 8টার সময় বললো হঠাৎ করে যে আব্বু আমাকে নিয়ে চলো, আমি ফুটবল খেলতে যাব। বা হঠাৎ করেই বায়না ধরলো যে আম্মু আমাকে এক্ষুনি তুমি আইসক্রিম কিনে দাও বা স্যান্ডউইচ কিনে দাও। হঠাৎ করে বায়না ধরতেই পারে এরকমটা। হ্যাঁ, কাজেই আমি রিকোয়েস্ট করব যে আপনার সন্তান যখন এই কাজগুলো আবদার করে কোন সময় জানেন? যখন একটা প্রপার রুটিন মেনটেন আমরা না করি। কাজে আমি অনুরোধ করব যে আমরা যেন আমাদের সন্তানের জন্য একটা প্রপার রুটিন মেনটেন করি। অর্থাৎ যেমন ফাস্টফুড নিয়ে তাদের অনেক কোয়েশ্চেন থাকে যে এইটা খাবো, সেইটা খাবো, এইটা কিনে দাও, সেটা কিনে দাও। আমরা ঠিক করবো যে প্রতি সপ্তাহে শুক্রবারে শুধুমাত্র তুমি ফাস্টফুড খেতে পারবা, অন্য সময় খেতে পারবা না। আমি আবারও বলি, প্রতি সপ্তাহের শুক্রবারে শুধুমাত্র তুমি ফাস্টফুড খেতে পারবা। এই রুলসটা যেন আমরা করি। আমার একটা ছোট্ট স্কুল আছে কুষ্টিয়াতে, আনন্দ পাঠশালা। আমার স্কুলে এই রুটিনটা আমরা চেষ্টা করি ফলো করবার জন্য। সেটা হচ্ছে গার্ডিয়ানদেরকে বলি শুক্রবার ছাড়া ফাস্টফুড না। কারণ আমি যদি বলি ফাস্টফুড বন্ধ, এটা একটা এটা অসম্ভব কাজ হয়ে যাবে। এরপর যেমন একটা রুটিন আপনি ঠিক করবেন যে সকালবেলা এই কাজগুলো, বিকেলবেলা এই কাজগুলো। মায়েশা ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার ড্রেসটা খুব সুন্দর। ধন্যবাদ। গিফট করছে কে? আপনার জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি।
হ্যাঁ ম্যাডাম প্লিজ বলেন। আমার প্রশ্ন না, আমাদের গার্ডিয়ান একজন জিজ্ঞেস করেছেন, আচ্ছা। মাহমুদা আক্তার। স্যার, আমার মেয়ে মজর অ্যাবাকাস মাইন্ড ম্যাথ কোর্স করছে, বাট রিসেন্টলি আমি নোটিস করলাম সে প্রায় লেখা উল্টা লিখছে। এটার জন্য আমি কি করতে পারি? হ্যাঁ, এইটা উল্টা লেখার কথা আমি এটা বলছি, সেটা হচ্ছে তারে জামিন পার। যদি মুভিটা দেখে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে বাচ্চাটার নাম কি যেন থাকে, তারে জামিন পার মুভির বাচ্চাটা মনে পড়লো না, যাই হোক, সে কিন্তু উল্টা উল্টা লিখতো মাঝে মাঝে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। যদি অনেক কিছু উল্টা লেখে এইভাবে লেখাগুলা যদি তার একটা হ্যাবিটের মধ্যেই চলে আসে তাহলে এটা কনসার্নের ইস্যু, এবং তখন অবভিয়াসলি চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ দেওয়াটা জরুরি। আমার কথা খুব একটা কাজ হবে না। বাট যদি সে মজা করে লেখে, এমনি মাঝে মাঝে হয় না আমরা অবচেতন মনে বসে আছে, তখন দু একটা ওয়ার্ড এমন করে বাঁকা লিখছি, ছবি আঁকাচ্ছি, তাহলে হচ্ছে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে এত উদ্বিগ্ন হবার কিছু নাই। কিন্তু যদি তার খাতাটা আপনি একটু চেক করেন, অন্যান্য ছবিগুলো চেক করেন, যদি দেখেন যে হ্যাঁ এরকম এই সংখ্যাটা অনেক বেশি বাড়ছে, তাহলে এটা একটা আসলে কনসার্নের বিষয়। বাট ব্যাপার না, এটা কিছু থেরাপি আছে, ওদের কিছু হ্যান্ড থেরাপি দেয় ওরা, এই থেরাপিগুলো নিলে এটা ঠিক হয়ে যায়, এটা আহামরি কোনো সমস্যা না। স্যার, আমাদের আবু বকর রাজি বলেছেন সাউন্ডটা আরেকটু বাড়লে ভালো হবে। আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে স্যার। আরেকটা কোয়েশ্চেন এসেছে যে আমার বড় বাচ্চাটা মাশাআল্লাহ অনেক শান্ত, কিন্তু ছোটটা অনেক চঞ্চল, আমার করণীয় কি? আচ্ছা, ছোট বাচ্চাটা অনেক বেশি চঞ্চল। এখন একটা কথা বলি, ছোটদের ন্যাচারই হচ্ছে ওরা একটু চঞ্চল হবেই। তবে যদি এটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আজকে কথা বলছি। অর্থাৎ আজকে আমাদের পুরো সেশনটা হচ্ছে আপনার বাবু যদি অনেক বেশি চঞ্চল হয়, অনেক বেশি রাগ হয়, অনেক বেশি জেদি হয়, তাহলে কি করবেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই সময় কিন্তু অনেক বেশি আমরা এডিএইচডি বাবু পাই, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার ডিসঅর্ডার যেটাকে বলা হচ্ছে। এডিএইচডি বা হাইপার বাবুটা কি, এই বাবুরা স্বাভাবিক বাবুর তুলনায় অনেক বেশি চঞ্চল হবে, অনেক বেশি দৌড়ঝাঁপ করবে, এদের এনার্জি অনেক বেশি থাকবে। যদি এমনটা হয়ে থাকে আপনার বাবুর ক্ষেত্রে যে একেবারেই সে কোথাও বসতে চায় না, সারা দিন ছোটাছুটি করছে, কারো কথা মনোযোগ দিয়ে শুনছে না একেবারে, তাহলে তার এডিএইচডি তে সে আক্রান্ত, এবং এটা কিন্তু খুব আহামরি কিছু না। এডিএইচডি যদি রোগ হয়, আমরা এরপরে একটা সেশন রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এডিএইচডি হলে। এডিএইচডি রোগীদের ক্ষেত্রে যেমন বলে যে তাদের অনেকগুলা ওদের এনার্জি রিলিজের জন্য অনেক থেরাপি করা, যেমন মনে করেন ওকে কিছু কাজ দেওয়া, এরপর চিনিটার পরিমাণ একেবারে কমিয়ে দেওয়া, এরপর ওকে ফিজিক্যাল এক্সারসাইজের অনেক বেশি স্কোপ দেওয়া, এরপর তাকে অনেক বেশি খেলাধুলা এঙ্গেজমেন্ট রাখা। এই কাজগুলো করা কেন? কারণ তার এই যে অনেক বেশি এনার্জি, এই এনার্জিটা যেন রিলিজ হয়ে যায়। কাজে আমাদের শুধু সেটা না, আমাদের এই আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি, শিশুর অনেক বেশি রাগ বা জিদ, এইটা ম্যানেজের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে আমাদের ছোটবেলায় আমরা সারাদিন একটা লাঠি নিয়ে দাপায় বেড়াইছি, মনে করেন আমাদের সময় আমরা মাঠে দৌড়াইছি, পুকুরে গোসল করছি, গাছ থেকে লাফ দিচ্ছি বন্ধুদের সাথে, এই ডালে ওই ডালে পাখির মতো, কাঠবিড়ালির মতো, বান্দরের মতো মনে করেন যে ঘুরে বেড়াইছি। হ্যাঁ, যার ফলে কি হয়েছে, আমাদের অনেকটাই এনার্জি কিন্তু রিলিজ হয়ে গেছে। কিন্তু এই বয়সের ছেলে মেয়েদের সেই স্কোপটা খুব একটা পায় না। কাজে আমি অনুরোধ করবো যে আমাদের বাসার পাশে একটা ছোট্ট বেলকনি আছে হয়তো বা, সেই বেলকনিতে আমরা চেষ্টা করি আমাদের বাবুদেরকে নিয়ে একটু এক্সারসাইজ করার জন্য। আহামরি কিছুই না, মাজাটা ধরে একটু উঠবস করলো, একটু এইভাবে ভয় করলো। যদি আপনার হচ্ছে যেটাকে কি বলে যে আপনি ঘুরায় স্প্রিং, স্প্রিংটা নিয়ে যদি একটু খেলতে পারেন, হ্যাঁ, বা একটু দৌড়ঝাঁপ, যাই হোক, একটু যদি ঘাম ছড়াতে পারেন আপনি, তাহলে কিন্তু এটা তার রাগ এবং জেদ কন্ট্রোলের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্টিভ হবে এই বিষয়টা। আচ্ছা, এখন আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা চাই আমাদের সন্তান রাগ বা জেদ কমাবে, তাহলে রাগ বা জেদ কমানোর সলিউশনটা কি? সে ধৈর্যশীল হবে। কিন্তু আমাদের জীবদ্দশায় আমরা আমাদের সন্তানদেরকে কখনো ধৈর্যশীলতার শিক্ষা দেই না, অর্থাৎ এমন কোনো কাজ করাই না যেন তারা ধৈর্যশীল হয়। এখানে আমাদের একটা ল্যাকিং, সেটা হচ্ছে আমরা চাওয়ার আগে শিশুদের ডিমান্ডগুলো ফুলফিল করে ফেলি। আজকে থেকে আমি বলবো, আপনার সামর্থ্য আছে আপনার বাবুকে একদিনের 10টা ড্রেস কিনে দেওয়া, আপনার সামর্থ্য আছে এখনই আপনার সন্তানকে হয়তোবা কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর, হয়তোবা স্যান্ডউইচ খাওয়ানোর, হয়তোবা তার ইচ্ছা যে ইচ্ছা চায় সেই খেলনাটা দেওয়ার জন্য। কারণ এক্ষেত্রে বাবা মায়ের একটা ভুল ধারণা থাকে, আমার ছোটবেলায় আমি যা পাইনি আমার ছেলে মেয়ের এরকম সব ডিজায়ার আমি ফুলফিল করব। বাট আই মাস্ট হ্যাভ টু সে যে এটা একদমই ভুল ধারণা। আমি আবারও বলবো যে এটা একদমই ভুল ধারণা। প্লিজ আপনার সন্তানের এই ডিমান্ডগুলো ফুলফিল করবেন না, তাকে ধৈর্যশীলতার শিক্ষাটা আমরা দিব। এটা কিভাবে দিব? মনে করেন বললো যে আব্বু আমার বলটা তো হারায় গেছে, প্লিজ একটা বল কিনে দাও। তখন আপনি তাকে বলবেন ঠিক আছে, তাহলে আজকে কি বার? আজকে তো মঙ্গলবার, শুক্রবার দিন তোমাকে আমি বল কিনে দেবো।
আচ্ছা, এরপর দেখবেন সে 2 দিন পর আবার গেছে, আব্বু আব্বু বল কিনে দিলা না, আজকে কি বার, আব্বু বৃহস্পতিবার, বলছি না তোমাকে শুক্রবার দিন কিনে দিব। তার মানে কি, সে ধৈর্যের শিক্ষাটা তার বাড়বে আস্তে আস্তে, সে ওয়েট করা শিখবে। আমরা দেখবেন খুব বেশি তাড়াহুড়া হয়ে গেছে কেন জানি, এই যে গাড়ি লাইনে দাঁড়ালে দ্রুত করে এই তাড়াতাড়ি দেন, এই তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি, খাবার লাইনে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে আমাদের মজুর অফিসে খাবার একটা ডেস্ক আছে, সেখানে গিয়ে মায়েশা ম্যাডাম প্রায় যেটা করেন যে হুটোপাটা করে, তাড়াতাড়ি আমাকে খাবার দেন, তাড়াতাড়ি আমি হাত ধুয়ে দিই। এবং আমি খেয়াল করছি উনি প্রচন্ড তাড়াহুড়া, আমাদের যদি কোনো খাবার টাবার দেয় মজুর থেকে, উনি আগে দৌড় মেরে সেটা নেওয়ার চেষ্টা করেন মায়েশা ম্যাডাম। এটার কারণ হয়তো বা হইতেছে যে সে ধৈর্যশীল না। হ্যাঁ, ধৈর্যশীলতার প্র্যাকটিসটা হয়তো বা সে কখনো করে নাই, এটা কিন্তু একটা বেসিক রিজন হতে পারে। হ্যাঁ, এই জন্য আমি বলবো আরেকটা বিষয়, আপনার সন্তানের যদি বড় কোনো ডিজায়ার করে যে আব্বু একটা সাইকেল কিনে দাও আমাকে, আচ্ছা তোমাকে সাইকেল কিনে দিতে পারে, একটা শর্ত আছে, সেটা হচ্ছে তুমি প্রতিদিন বিকালবেলা মাঠে একটা দৌড় দিবা। যদি এটা 5 মাস তুমি কন্টিনিউ করো, দেন 6 মাসে মাসে তোমাকে আমাকে সাইকেল কিনে দেবো। বা তুমি হচ্ছে একটা কাজ করবা, তোমার হ্যান্ড রাইটিংটা আমার কাছে মনে হচ্ছে একটু পচা, সো হ্যান্ড রাইটিং যদি ইমপ্রুভ করতে পারো তাহলে আমি তোমাকে একটা সাইকেল কিনে দেবো, সেটা 6 মাস পরে। এইভাবে তাকে একটা টার্গেট দিবেন। হ্যাঁ, যদি টার্গেটটা ফুলফিল করতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার ছেলে এখান থেকে ধৈর্যের শিক্ষাটা শিখবে, অর্থাৎ তার রাগ এবং জেদটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এটা কিন্তু খুব ইফেক্টিভ একটা ওয়ে আপনার সন্তানের রাগ বা জেদটা কমানোর জন্য। হ্যাঁ, স্যার অনেকগুলো প্রশ্ন এসেছে, খুব জি। সুন্দর সুন্দর। তাসিম চৌধুরী বলছেন, স্যার আমার সন্তান মোবাইলের প্রতি খুবই আকর্ষণ, যেটুকু সময় পায় মোবাইল থেকে তার আকর্ষণ দূর করব কিভাবে? আচ্ছা, ভেরি গুড, আমি অল্প করে উত্তর দিই। আপনার সন্তানের রাগ বা জেদের একটা বড় কারণ কিন্তু এই মোবাইল ফোন। কারণ মোবাইল ফোন যদি অনেক বেশি অ্যাডিক্টেড হয়, তাহলে অবভিয়াসলি তার রাগ বা জেদটা বেড়ে যাবে, অল্পতে অনেক বেশি উত্তেজিত হয়ে যাবে। এখন মোবাইল ফোনের আমরা এই পরবর্তী সেশনটা করব, আমাদের এই ফোন অ্যাডিকশনটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তী সেশনটা আমরা করব। এবং এখন বলে রাখি, এই ফোন অ্যাডিকশনের বেসিক নিয়ম হচ্ছে, বেসিক কারণটা হচ্ছে সময়। আপনার সন্তান আপনার কাছে সময় চায়। আমি জানি আপনি বলতে পারেন যে স্যার আমি তো অনেক কাজে ব্যস্ত থাকি, হয়তো বা জব করছি বা সেও জব করে, বাট সন্তানকে যদি আমরা সময়টা দিতে পারি তাহলে কিন্তু এটা অনেক সলিউশন হয়ে যায়। এবং সময় যদি না দিতে পারি, যেমন এখন একটা কালচার তৈরি হয়েছে অনেক বাসাতে, আমি অ্যাপ্রিসিয়েট করি যে অনেকে একটা ছোট্ট বিড়াল রাখে বাসাতে। এবং আমি দেখেছি যেসব বাসাতে বিড়াল আছে, পিচ্চিদের কিন্তু খেলনার একটা বড় উপকরণ হচ্ছে এই বিড়ালটা। সারাদিন এই বিড়ালটা নিয়ে দৌড়ঝাঁপ করতেছে, বিড়ালটার সাথে খুনসুটি করছে, এটা খুব ভালো একটা বিষয়। তো আমি অনুরোধ করব যে এই যে গাছ, মনে করেন আপনার বাসাতে 4টা গাছ কিনে রাখলেন আপনি, সবুজ সবুজ গাছ, এই গাছের অনেকগুলোই ডাল ভাঙা, মায়ের সামনে আমি ডালগুলো ভেঙে বাসাতে নিয়ে যাই, এটা সমস্যা। যাই হোক, তো আপনি আপনার বাবুকে 3টা গাছ কিনে দিবেন এবং বলবেন যে এই 3টা গাছ তোমার, তুমি 3টা গাছের যত্ন করবে, তাহলে কিন্তু সে টাইমটা সেইখানটায় লাগাবে। অর্থাৎ আমরা যেন খেলার স্টোপ করে দেই বাচ্চাদেরকে। এবং আবারও বলি, আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন 2টা মোবাইল, যদি আমার কোনো বাবুনি ইনশাল্লাহ দিবে একটা সময়। সো আমি চেষ্টা করি যে এই ফোনটা বেশি ইউজ করতে, এইটা কম ইউজ করতে, যদি অফিসের কাজে করতে হয়। আমি বলবো বাবা মাকে প্লিজ বাসাতে এই মোবাইলটা রাখেন, বাবু ঘুমায় যাওয়ার পর বা অন্য কোনো সময় এই মোবাইলটা ইউজ করবেন। এটা কিন্তু আমাদের বাবুদেরকে মোবাইল অ্যাডিকশন থেকে কমানোর একটা বড় ওয়ে। কারণ প্যারেন্টিং এর মূল কথা, আপনি যেটা বলবেন সেটা করবেন না, আপনি যেটা করবেন আপনার বাবু সেটাই করবে। রাইট, খুবই সুন্দর একটা উত্তর ছিল স্যার। পরের প্রশ্নটা হচ্ছে জান্নাতুল ফেরদৌসের থেকে, স্যার আমার বাবুর বয়স 3 বছর 2 মাস, মজার আদর্শলিপি হাতে খড়ি 9 ব্যাচে পড়ে, সে অনেক কিছুই পারে, কিন্তু মা বাবা ছাড়া সে কাউকে কিছু বলতে লজ্জা পায়, বলতে গেলে গুলিয়ে ফেলে। কি করলে সে সবার সামনে ইজি হতে পারবে? ওকে, ভেরি গুড। আমরা যেটা বলি ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট বলে একটা কথা বলে থাকি, যে আপনার বাবু যদি অন্যদের সাথে মিশতে না চায়, অন্যদের সাথে কথা বলতে গুলিয়ে ফেলে বা একটু সংকোচ বোধ করে, তার মানে সে ইন্ট্রোভার্ট। হ্যাঁ, তো আমরা বলে থাকি যে তাকে এক্সট্রোভার্ট হতে হবে, বিষয়টা এরকম না। পৃথিবীতে অসংখ্য ইন্ট্রোভার্ট মানুষ আছে, অসংখ্য এক্সট্রোভার্ট মানুষ আছে। তার বয়স মাত্র 3। কাজে এই বয়সে শিশুদের মধ্যে একটু সংকোচ থাকে। তো আপনি যদি চান যে আপনার বাবু একটু সবার সাথে মিশবে, কথা বলবে, বেস্ট একটা ওয়ে হচ্ছে, আমরা যেন কখনো এটা না করি যে অনেকে মাঝখানে নিয়ে গিয়ে এই কথা বলো তোমার ফুপি, এই কথা বলো তোমার বোন অমুক, এটা না করি। শিশুরা প্রথমত অবজার্ভ করে। মনে করেন যে আপনার বাবু এখানে বসে আছে, বাবা ওখানটায় বসে আছে, এবং মনে করেন যে একটা ফ্রেন্ড আসলো, এসে তার সাথে কথা বললো। শিশু দূর থেকে অবজার্ভ করে আব্বুর সাথে এই লোকটার সম্পর্ক কেমন। যদি খুব হাসাহাসি করছে, খুব আন্তরিকভাবে কথা বলছে, শিশু বুঝবে যে এই লোকটা আমার জন্য নিরাপদ।
তারপর সে আস্তে আস্তে করে তার সাথে কাছে যাবে, তাকে দেখবে, তাকে বুঝবে, এরপর কথা বলবে। কাজেই জোর করে যেন আমরা আমাদের শিশুদেরকে নিয়ে না যাই, জোর করে যেন শিশুদের সাথে আমরা কথা না বলি, এই কাজটা যেন করি। এই কাজটা করলে কি হবে বলেন তো? এবং আপনার শিশুকে আপনি চেষ্টা করবেন যে আপনার শিশুকে নিয়ে আপনি হচ্ছে মাঝে মাঝে একটু বাইরে বেরোনোর, একটু আউটিং করার, যে মাঠে যাওয়া, এরপর মনে করেন যে ফ্যামিলি গ্যাদারিংগুলোতে রাখা, এবং মনে করেন যে আস্তে আস্তে ওদের সাথে ইন্ট্রোডিউস করায় দেওয়া, এই কাজগুলো করেন। এবং খুব ভালো হয় যখন সে স্কুলে যাবেন না, স্কুলে গেলেই দেখবেন যে হ্যাঁ কমেন্ট করবো, ওকে আমি পড়ে ফেলবো না, বুঝি না, বলেন জোরে করে বলেন, সমস্যা নেই। সবাইকে একটু কমেন্ট করতে বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আর যার যার প্রবলেম আছে, জেদ বা রাগ ইস্যু নিয়ে অথবা প্যারেন্টিং এর যে কোনো ইস্যু নিয়ে প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট করবে। জানিয়ে রাখে আপনার বাবুকে যদি আপনি কোনো এই যে আমাদের আদর্শ লিপি কোর্সের সাথে এঙ্গেজ করেছেন, এখন কিন্তু সে আস্তে আস্তে কথা বলা শিখছে, কারণ তার দুনিয়ায় ছিল মা বাবা, ফ্ল্যাট কালচারে মা বাবা এবং হয়তো বা বাসার কোনো কাজের বুয়া, এছাড়া কাউকে দেখে না। বাট এই যে আদর্শ লিপি কোর্সে যুক্ত করেছেন, সে অনেকগুলো নতুন মানুষ দেখছে, এভাবে আস্তে আস্তে যখন স্কুলে ঢুকাবেন না, সে কিন্তু এই অভ্যাসটা দূরে চলে যাবে। এটা কোনো মেজর কোনো প্রবলেম না, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। অনেকগুলো কোশ্চেন আসছে। সৌরভ আজাদ প্রবি ক্যাম্পাস থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ বাবা, তুই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাইছিস, আমি খুব খুশি হয়েছি, ইনশাল্লাহ যাবো তোর ক্যাম্পাসে। আচ্ছা, আয়েশা আনোয়ার লিখছেন এডিএইচডির উপর একটা ভিডিও চাই। হ্যাঁ থ্যাংক ইউ ম্যাডাম, এডিএইচডি খুব ইফেক্টিভ একটা, মানে খুব বেড়ে যাচ্ছে। আমি ইনশাল্লাহ আমি এর পরের সেশনটা এডিএইচডির উপর রাখবো। আচ্ছা স্যার, আমার সন্তান যতটুকু সময় পাইছে মোবাইলের পেছনে ব্যয় করে, এখন আমার করণীয় কি? আচ্ছা, করণীয় হইতেছে আমাদের মোবাইল আসক্তি থেকে কিভাবে দূরে রাখবেন, এটা নিয়ে কিন্তু একটা লাইভ সেশন আছে। তো তারপরও ইনশাল্লাহ আমরা একটা প্রোগ্রাম করব, এবং সেই প্রোগ্রামটাই কিন্তু আমরা বলবো যে কিভাবে কোন কোন কাজ করলে আপনার সন্তানকে আপনি মোবাইল থেকে দূরে রাখতে পারবেন, সেই বিষয়গুলো আশা করি আপনি চেষ্টা করবেন করার। সো আপনারা কমেন্ট করতে থাকেন। এবং আমি যে বিষয়গুলো বললাম, যে সেটা হচ্ছে যে স্টোরি টেলিং, আমি বলেছি আমাদের সন্তানের যে কোনো অভ্যাস বদলানোর একটা বেস্ট ওয়ে হচ্ছে স্টোরি টেলিং। রাতে ঘুমানোর আগে আপনার সন্তানকে শান্ত করবার, তার জেদটা কমানোর টাইপ কোনো একটা গল্প শোনাবেন তাকে, এবং এটা কন্টিনিউ করবেন, দেখবেন তার রাগ এবং জেদটা অনেকাংশেই কমে আসছে। এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। এরপরে তাকে বলবো, মনে করেন যে রাগ বা জেদটা কমে গেল আপনার সন্তানের, ঠিক আছে, কমে যাওয়ার পরে তাকে পাশে এনে বসানো, বলা যে বাবা তুমি তো ওই দিন এত বেশি রাগ করলা, এত বেশি খেপে গেলা, তো বাবা এখন এটা কি ভালো হলো? সে বলবে যে না ভালো হয় নাই। আচ্ছা তাহলে বলো তো কি করা যায়? তুমি যে তখন চিৎকার করলা যে আমাকে এই খেলাটা দিতে হবে, এটা না বলে কি বলা যেত বলো তো? সে তখন বলবে যে আম্মু তাইলে এইটা না বলে আমার এইটা বললে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে প্যাটার্ন ডেভেলপ করা, অর্থাৎ এইটা না করে আর কি কি করতে পারে সেই বিষয়গুলো বলা। এবং আমরা চেষ্টা করব আমাদের বাবু যখন রাগ করবে, যখন জিদ করবে, তখন যেন তাকে আমরা সলিউশনের কথা খুব একটা না বলি। কারণ বলছে যে কেউ যখন রেগে থাকে, জিদ করে থাকে, তখন আপনার সামনের মানুষটা কিন্তু আপনার কথা খুব একটা বুঝবে না, শুনবে না, কারণ তখন আপনিও রেগে আছেন। বেটার হচ্ছে রাগ বা জিদ কমানোর পর তাকে নিয়ে বসবেন, বসে বলা তুমি যে এটা করলা এটা কি ভালো করলা, এখন বলো তো তাহলে আর কি কি করা যায়, এইভাবে কথা বলবে। আমিনুল চৌধুরী লিখেছে, স্যার আমার বাবু 15 মাস অনেক দুষ্টামি করে, এটা কি নর্মাল? ইনফরমেশন চাই। আচ্ছা ভাইয়া আমিনুল চৌধুরী স্যার আপনি একটা কোশ্চেন করেছেন, আপনার বাবু হচ্ছে 15 মাস বয়স। স্যার একটা কথা বলে থাকি যে আমাদের শিশুদের বা আমাদের রাগ, জেদ, ক্ষোভ, চঞ্চলতা বা সবকিছু কন্ট্রোল করে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, এই লোবে, এবং এটা ডেভেলপ হতে 4 থেকে 5 বছর সময় নেয়। কাজে যদি এই বয়সী বাবু, মাত্র 15 মাস বয়স, এটা একেবারেই ছোট বাচ্চা, এই বয়সী বাবুর যদি একটু রাগ করে, একটু চঞ্চল হয়, বা আপনি যেটা বলছেন যে দুষ্টামি করে, এটা কোনো ব্যাপারই না, এই বয়সে ন্যাচার একটু দুষ্টামি করবে। আরেকটা বিষয় খেয়াল করবেন যে আস্তে আস্তে যত সময় বাড়বে আমাদের বাবুরা অনেক বেশি চঞ্চল হবে, এটা খুব ন্যাচারাল। এবং চঞ্চলতাটার কারণ কি জানেন? কারণ আপনার বাবু কিন্তু ফাইট করবে 2060 সালে বা 2070 সালে, এবং তখন অনেক বেশি জ্যাম, অনেক বেশি মানুষ, তার অনেক বেশি এনার্জির প্রয়োজন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে তার মধ্যে সেই এনার্জিটা ডেভেলপ করছে। এটা এক প্রকার মতবাদ বলা হয়ে থাকে এটার জন্য। শারমিন রহমান লিখছেন, আমার বেবি 4 বছর, ও মুখে অনেক কিছু বলতে পারে কিন্তু লিখতে একদম পারে না, লিখতে চায় না। ভেরি গুড, এটার জন্য কি করবেন শারমিন ম্যাডাম?
আমি আপনাকে কিছু কথা বলি যে আমাদের অনেকেই বলে যে বাবুরা মুখে অনেক কথা বলে লিখতে চায় না, কি করব। প্রথম কথা হচ্ছে ম্যাডাম, আপনি শেষ কবে লিখেছেন তাকে দেখিয়ে বা তার সামনে আপনি আজকে থেকে মাঝে মাঝে টুকটাক কিছু লেখালেখির চেষ্টা করবেন, একটা ছোট ডায়েরি মেনটেন করলেন। কারণ বাচ্চারা প্রথমত বাবা মাকে দেখবে, দেখে শিখবে। যখন আপনি 2-4 লাইন লিখবেন তখন কিন্তু সেটা অবজার্ভ করবে, এটাই বিষয়। এরপর হচ্ছে লিখতে না চাওয়ার একটা বড় কারণ হতে পারে, তা হচ্ছে ফাইন মোটর স্কিল যদি ডেভেলপ না হয় বাচ্চা লিখতে চাইবে না। ফাইন মোটর স্কিল কি? এই যে আঙ্গুলগুলোর ডেভেলপমেন্ট। কাজে আঙ্গুলগুলো ডেভেলপমেন্টের জন্য কি করতে পারেন? বাইরের দেশে কিন্তু আগে আপনার সন্তানের হাতে কলম তুলে দেওয়া হয় না, আগে ওদের ফাইন মোটর স্কিলের কাজ করানো হয়। যেমন এই যে আঙ্গুলগুলো দিয়ে বোতাম আটকানো, এই আঙ্গুলগুলো দিয়ে কাদা ছেনা মনে করেন, এরপর হচ্ছে চেন ওঠানামা করানো, এরপর মনে করেন ক্রিকেট খেলতে দেওয়া, ফুটবল খেলতে দেওয়া। এই কাজগুলো করলে কি হবে? এই আঙ্গুলগুলো অনেক বেশি মজবুত হবে, শক্ত হবে। এবং এরপর লেখালেখিটা করানো। এরপর আগেই শুরুতে লেখালেখি না, মনে করেন তাকে একটা ছবি আঁকতে দেন। শিশুরা কিন্তু ছবি আঁকতে খুব ভালো পায়, খুব পছন্দ করে ছবি আঁকা। যদি আপনি তাকে ছবি আঁকতে দেন তাহলে কিন্তু তার লেখালেখির উপাসটা আস্তে আস্তে ডেভেলপ হবে। আচ্ছা, বাচ্চার বয়স 5, আপনাদের সাথে যুক্ত করতে পারি কোন ধরনের কোর্স আছে? আমি গাজীপুর থেকে দেখছি। আচ্ছা, বাবুর বয়স 5, কোশ্চেনটা করেছেন জবা রানী ম্যাডাম। আমাদের বাবুদের জন্য অসংখ্য কোর্স আছে, আপনারা কমেন্ট করছেন, আমাদের একজন আপনার সাথে খুব দ্রুত এখন যোগাযোগ করবে, যুক্ত হবে। আমাদের আদর্শলিপি কোর্স আছে, এটা একদম 3 বছর বয়সী বাবুদের জন্য। 5 বছর হলে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের স্মার্ট ইংলিশ ফর কিডস কোর্সটা আছে বাবুদের ইংলিশ ডেভেলপমেন্টের জন্য। আমাদের আরও যে কোর্সটা আছে অ্যাবাকাস মাইন্ড ম্যাথ আছে, যেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি ইফেক্টিভ। এই কোর্সটাও যুক্ত করতে পারেন। মূল কথা শুধু মজারও না, আমি বলবো যে প্লিজ আপনার বাবুদেরকে আপনি যে কোনো স্কিলের সাথে যুক্ত করেন। এই বয়সে শুধুমাত্র এসএসসি ইন্টার একটা সার্টিফিকেট নিয়ে ফাইট করাটা খুব টাফ হবে। আপনার বাবু যদি অ্যাবাকাস শিখতে পারে, সে অনেকটা অ্যাডভান্স হয়ে গেল। যদি সে ইংরেজিতে স্মার্টলি কথা বলতে পারে, সে হাজার হাজার মানুষ থেকে আগায় থাকলো। এভাবে তার স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। এবং মজার কিন্তু কাজ করছে আপনার বাবুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য। মেহেদি হাসান আলী আদনান ভাইয়া, আই এম ওয়াচিং ফ্রম সাতক্ষীরা। থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাদেরকে দেখছেন, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। সো আপনারা অনেকগুলো কমেন্ট করলাম, এরপর যদি কারো কোনো কমেন্ট থাকে আমাদেরকে জানান। এবং আমরা আজকে আমাদের সেশনের একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। তো সেইখানটাতে আমরা দেখছি যে আমাদের বাবা মায়েদের কি কি করণীয় আছে আমার সন্তান রাগ বা জেদের জন্য। আমি শুরু থেকে একবার করে বলে যাই, সেটা হচ্ছে শান্ত থাকা। আপনার বাবু রাগ করলে আপনিও যদি রেগে যান, এটা কিন্তু খুব খারাপ বিষয়। শান্ত থাকা, অ্যাভয়েড করতে পারা। দ্বিতীয় বিষয় হচ্ছে তাকে জড়ায় ধরে পিঠে হাত দেওয়া, মাথা জুড়ে হাত দেওয়া। এরপর বলবো যে বাবা মায়ের যদি রাগ বা জেদটা বেশি থাকে, সন্তানেরও রাগ বা জেদটা বেশি থাকবে। কাজে আমি অনুরোধ করবো যে আমরা যারা বাবা মা, তাদের রাগ এবং জেদটা একটু কমিয়ে দেওয়া। এরপর বলবো বেড টাইম স্টোরি, যে অনেক শান্ত, শিষ্ট, ভদ্র, রাগ করে না, জেদ করে না, এরকম কোনো ছেলের গল্প তাকে শোনাবেন ঘুমানোর সময়। এরপর বলবো ধৈর্যের শিক্ষা দেওয়া। কীভাবে শিক্ষা দিতে পারি? আমার সন্তান চাইলেই কোনো কিছু আমরা দিয়ে দেব না, তার জন্য একটু সময় নিব। এরপরে বলবো যে আমার সন্তান যখন রাগ করছে বা জেদ করছে, তখন সেই সময়টাতে তার পাশ থেকে একটু সরে আসার চেষ্টা করবেন, তখনই কিছু বলবেন না তাকে। আপনার রাগটা একটু কমাবেন, একটু কন্ট্রোল করবেন, এইটা করা। এবং আবারও বলি যে আমাদের বাবু রাগ বা জেদের একটা বড় কারণ জড়িয়ে আছে মোবাইল ফোন অ্যাডিকশন এবং চিনি খাওয়া। যদি এই দুটো কাজ আপনার বাবু অনেক বেশি করে থাকে, তাহলে তার রাগ জেদটা অনেক বেশি কম হবে। আমরা অনেকগুলো সময় নিলাম আপনাদের কাছ থেকে, এবং আপনারা এই অবেলায়, অবশ্যই অবেলা, কারণ 12টা এটা হচ্ছে একটা অবেলা, আমরা এই টাইমটা খুব একটা লাইভ করি না। সো আপনারা যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এত মানুষজন আমাদেরকে দেখেছেন, আমাদের সাথে আছেন। আমার বাবুর বয়স 4, হাতে খড়িতে আছে, বাবু পর্যাপ্ত ঘুমাইতে চায় না, কি করতে পারি? রোকিয়া হাসান লিখছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার বাবু ঘুমোতে চায় না। আমরা ঘুমটা কখন আসে আমাদের বলেন তো? যখন আমরা অনেক বেশি ক্লান্ত থাকি। যে আমি বলবো আপনার বাবু হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব একটা বেশি হচ্ছে না, তাকে বলবেন যে বাবু ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে যে একটা কাজ করো তো, একটু দৌড় দিয়ে আসো তো, তাকে একটু দৌড় দিয়ান তাকে দিয়ে। এবং তাকে দিনের বেলা ঘুমাতে একটু উৎসাহিত করবেন। যদি আমরা দিনের বেলা ঘুমাই, কোনোদিন খেয়াল করবেন রাতে ঘুমটা আসে না। এবং তাকে যত বেশি ফিজিক্যাল এক্সারসাইজ করাবেন, যত বেশি ঘাম ঝরাবেন, তার ঘুমটা তত বেশি হবে। কাজে এই চেষ্টাটা করতে পারেন। এবং আবার বলে রাখি, এই যুগে আমরা আমাদের ছেলে মেয়েদের যত সমস্যা দেখি, একটা বড় কারণ কিন্তু অপর্যাপ্ত ঘুম।
কাজে আমি অনুরোধ করব যে প্লিজ আপনার সন্তান যেন পরিমিত ঘুমায়, এটা খুব জরুরি। 4 বছর বয়স, এই সময় যেন যদি 10 ঘন্টা ঘুমায় এটা অনেক ভালো, তা না হলে 8 ঘন্টা ঘুমানোটা। কারণ এই সময় ছেলেমেয়েরা লেখাপড়ার চাইতেও যদি ঘুমায় তার ডেভেলপমেন্ট অনেক ভালো হবে। আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেকে আমাদের সাথে ছিলেন, এত সুন্দর সেট আপ করার জন্য জুয়েল ভাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই। আমরা আর বেশি কন্টিনিউ না করি, ইনশাল্লাহ সামনের দিনে আবারও কোনো মজাদার টপিক নিয়ে কথা হবে। না, আগামী দিনে আমরা করবো হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশনটা নিয়ে প্রোগ্রামটা করবো ইনশাল্লাহ, এবং তারপরে করবো ADHD নিয়ে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মজার সাথে থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।